প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে আজকের আলোচ্য স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তোমরা তোমাদের চারদিকের পরিবেশ থেকে নানা রকম ঘটনা প্রতিদিন দেখতে পাও। সেসব ঘটনাগুলির মধ্যে থেকে তোমাদের মনে নানা রকমের প্রশ্ন জাগে। এই ধরো, বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন সেটা দেখে মনে হয় কেন বৃষ্টির ফোঁটা নিচের দিকে নেমে আসে। আবার গাছ থেকে যখন কোনো একটি আপেল বা অন্য কোনো ফল খসে যায় তখন মনে হয় সেটাই বা কেন নিচে নেমে আসে। এরকম গাছের পাতা বা অন্য কোনো কিছু দেখতে পাই আমরা নিচের দিকে নেমে আসে। কিন্তু সেগুলো তো আবার উপরের দিকে উঠে যায় না, এমন কেন ঘটে? আকাশে যে চাঁদ দেখতে পাও সেটা দেখেও কেন মনে হয় যে সেটি কেন মাটিতে নেমে আসে না? আপেলের মতো কেন সেটা মাটিতে নেমে আসে না? এ সব কিছুই হলো অভিকর্ষ তথা মহাকর্ষ বলের খেলা। আচ্ছা, বল কি? এটা আমরা জেনেছিলাম নিউটনের গতিসূত্র থেকে। যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, তাকে বল বলা হয়। নিউটনের প্রথম গতিসূত্রে তোমরা ইতিপূর্বেই এটা শিখেছ। মহাকর্ষ বল এমন এক ধরনের বল যার জন্য দুটি বস্তুর সংস্পর্শ প্রয়োজন নেই। অনেক দূর থেকে বিভিন্ন গ্রহের উপর সূর্য দেখবে এই বলটা প্রয়োগ করতে পারে। সূর্যের সাথে এই গ্রহগুলির মাঝে কোনো রকম কোনো স্পর্শ করার কোনো ব্যাপার নেই। তাহলে বলকে আমরা এখানে দুটি ভাগে ভাগ করব। একটা হলো স্পর্শজনিত বল আর একটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। প্রথমেই স্পর্শজনিত বল নিয়ে কিছু বিষয় তোমরা জেনে নাও। একটা গাড়িকে ধাক্কা দেওয়া হচ্ছে, ধাক্কা দিতে গেলে গাড়িটাকে স্পর্শ করতে হয়, স্পর্শজনিত বল। ফুটবলে কিক করা, পা দিয়ে লাথি মারতে হচ্ছে, স্পর্শ করতে হচ্ছে। তার দিয়ে কোনো বস্তুকে টানা, তারের মধ্যে দিয়ে একটা টান বা বল কাজ করে, এটা কিন্তু সংস্পর্শ বল। ক্রিকেট বলে আঘাত করা একই রকমের। এবার এমন কিছু বলের কথা বলবো যেখানে কোনো স্পর্শ দরকার হয় না। সূর্যের সাথে গ্রহগুলির আকর্ষণ বল। মাঝখানে কিন্তু কোনো রকম কিছু নেই যেটা এই বলটা প্রয়োগের জন্য রাখা আছে, অর্থাৎ কোনো সুতো বা কোনো দড়ি বা কোনো তার কিছুই নেই যে সূর্য একটা গ্রহকে টেনে ধরে আছে। তাহলে এটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল। একই কারণে পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ বল, সেটাও স্পর্শ ছাড়া, কারণ অনেক দূরে অবস্থান করে সূর্য পৃথিবী থেকে। একই কারণে পৃথিবীর সঙ্গে চাঁদের আকর্ষণ বল, এটিও স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তোমরা চুম্বক নিয়ে মাঝে মাঝেই খেলা করে দেখেছ যে চুম্বককে
কোনো একটা চৌম্বক পদার্থ আকর্ষণ করতে পারে, বা অর্থাৎ চুম্বক কোনো একটা চৌম্বক পদার্থকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করার জন্য মাঝখানে কিন্তু কোনো রকম কোনো স্পর্শ দরকার হয় না, দূর থেকেই এই আকর্ষণ বল ক্রিয়া করে। চুল আঁচড়ে সেই চিরুনি দিয়ে ছোট কাগজের টুকরোকে দেখি আমরা আকর্ষণ করে। এই ধরনের ক্ষেত্রেও আমরা বলছি যে এটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল। চিরুনির মধ্যে যে তড়িৎ আধান থাকে সেটি কাগজের মধ্যে যে আধান থাকে এরা বিপরীতধর্মী আধান এবং পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। তোমরা আগেও জেনেছ যে বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, আর সমধর্মী অর্থাৎ একটা প্লাস আর একটা প্লাস আধানকে বিকর্ষণ এবং একটা মাইনাস আধান আর একটা মাইনাস আধানকে বিকর্ষণ করে। আমাদের আলোচ্য স্পর্শ ছাড়া দুটি ক্রিয়াশীল বলের মধ্যে একটি হলো মহাকর্ষ বল, অপরটি হলো স্থির তড়িৎ বল। প্রথমে মহাকর্ষ বল। এই বলের কথা শুনতেই আমাদের একজনের নাম মনে পড়ে যায়, তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। তিনি প্রথম আমাদেরকে মহাকর্ষ সূত্রের ধারণা দিয়েছিলেন। মহাকর্ষ সূত্রটি দেখে নাও। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোগ রেখা বরাবর একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর যে কোনো দুটি বস্তুকণার মধ্যে তাদের সংযোগ রেখা বরাবর ক্রিয়াশীল এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। ব্যাখ্যা। মনে করো M1 এবং M2 ভর বিশিষ্ট দুটি গোলীয় বস্তু, তাদের মধ্যে অর্থাৎ তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব হলো d। তাহলে বস্তু দুটি পরস্পর পরস্পরকে আকর্ষণ করলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এই আকর্ষণ বলটা কেমন হবে? বলছে এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ M1 ইন্টু M2, যখন এদের মধ্যে দূরত্বটা নির্দিষ্ট থাকবে। আবার এই আকর্ষণ বল এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ সমানুপাতিক F সমানুপাতিক 1/d²। তাহলে এই দুটোর বিষয় মিলিয়ে আমরা কি পেলাম? F সমানুপাতিক M1 M2 ডিভাইডেড বাই d²। আচ্ছা, তোমরা আগেও জেনেছো যে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমরা সেখানে একটি ধ্রুবক রাশি দিয়ে গুণ করি। দেখো, সমানুপাতিক থেকে সমান চিহ্ন দিয়ে সেখানে আমরা একটা জি দিয়ে গুণ করলাম। তাহলে এই যে জি, এটা হলো একটা ধ্রুবক এবং এই ধ্রুবকের একটা নাম রয়েছে। জি কে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই সর্বজনীন কেন বলা হয় সেটি আমি একটু পরে বলছি। তার আগে দেখে নিই মহাকর্ষীয় ধ্রুবক জি এর এককটা কি। এখানে এসআই একক লিখেছি, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। অর্থাৎ
নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2। মহাকর্ষীয় ধ্রুবক g এর মান হল 6.67 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 11, মানে একের পরে 11টা শূন্য, এতটা বড় কিছু দিয়ে ভাগ করা, এত এসআই একক, মানে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। এটাই হলো মহাকর্ষীয় ধ্রুবক g এর মান। এবারের প্রশ্ন হলো, মহাকর্ষীয় ধ্রুবক g কে সর্বজনীন কেন বলা হয়? বেশ কিছু কারণ রয়েছে, সেই কারণের জন্যই মহাকর্ষীয় ধ্রুবক g কে আমরা সর্বজনীন ধ্রুবক বলি। প্রথম কারণটি দেখো, g এর মান এই মহাবিশ্বের সব জায়গায় একই হয়। বস্তু দুটি কোন মাধ্যমে অবস্থিত তার ওপর এটা নির্ভর করে না। অর্থাৎ আমি যদি দুটি বস্তুকে, ধরো দুটি লোহার গোলককে আমি আমার ঘরের মধ্যে রাখি, তাহলে সেখান থেকে জি এর যে ভ্যালু বা মান পাবো, ওই বস্তু দুটিকে আমি যদি জলের নিচে নিয়ে যাই, সেখানে গিয়ে যদি জি এর মান মাপি, তাহলে একই মান পাবো। আবার সেটাকে যদি কোনো তেলের মধ্যে নিয়ে যাই, ধরো কেরোসিন তেলের মধ্যে ডোবাই, তাহলে সেখান থেকে জি এর মান যদি বার করা যায়, তাহলেও সেই একই মান হবে। অর্থাৎ জি এর মান কোনো মাধ্যমের ওপর নির্ভর করে না, এটি সব মাধ্যমেই একই মান দেয়। বস্তু দুটির কঠিন, তরল ও গ্যাস, এই তিনটির কোনো অবস্থার ওপরেও নির্ভর করে না। অর্থাৎ আমি একটা বস্তুকে তরল অবস্থায় রাখলেও যা হবে জি এর মান, একটা নয় দুটি বস্তুকে যদি তরল অবস্থায় রাখি তাহলেও যে মান হবে, কঠিন অবস্থায় যদি রাখি তাহলেও সেই একই মান হবে, আবার যদি গ্যাসীয় অবস্থায় রাখি তাহলেও একই মান হবে। বস্তু দুটির রাসায়নিক উপাদানের উপরেও নির্ভর করে না। রাসায়নিক উপাদান জানো, তার উপরে নির্ভর করে। ভরের পরিমাণ যদি এক হয় এবং দূরত্ব যদি সেম হয় বা এক হয়, তাহলে জি এর মান সেক্ষেত্রে আমরা একই পাব। বস্তু দুটির উষ্ণতার উপরেও নির্ভর করে না। এই সকল কারণে আমরা মহাকর্ষীয় ধ্রুবককে সর্বজনীন ধ্রুবক বলি। আজকের ক্লাসটা এই অবধি থাকছে, বাকি অংশ পরের ভিডিওতে দেখানো হবে। ধন্যবাদ।